হ্যালো এভরিওয়ান। তা আজকের টপিক ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা হবে এবং সুপারস্টিক্স। ঠিক আছে, আমার সুপারস্টিক্সের মধ্যে যেগুলো পড়ছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স আমি বেছে নিয়েছি এবং সেই ট্রিক্সগুলো আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। এবং এই ট্রিক্সগুলো ক্লাস 9-10 এসএলএসটির জন্য, 9-10 এবং 11-12 বোথ তাদের জন্য এটা প্রযোজ্য। তা ফার্স্টে আমি যে কোশ্চেনটা নিয়েছি এটা 9-10 এবং 11-12 উভয়ের জন্য আসতে পারি ধরনের কোশ্চেন। তাহলে এখানে একটা স্পেশাল টাইপের ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে। কীভাবে আছে ডিটারমিনেন্টটা? এই যে ডায়াগোনাল বরাবর সব এলিমেন্টগুলো এই আছে, সেটা অন্য কোনো ভ্যালু থাকতে পারে, আমাদের রিয়েল নাম্বার 2, 3 যা কিছু থাকতে পারে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে এই ডায়াগোনাল বরাবর সব এ আছে এবং এই ডায়াগোনাল বরাবর সব বি আছে। তো এটাকে যদি আমরা একটু মার্কিং করে দেখে নিই তাহলে এরকম কেসটা দাঁড়াচ্ছে। এরকম কেস যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, ট্রিক্সটা আমি বলছি, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। কেউ যদি বি স্কোয়ারটা আগে লিখে স্কোয়ারটা পরে লিখে অসুবিধা কিছু নেই, কারণ আমাদের এটা পারফেক্ট স্কোয়ার আছে, নেগেটিভ হলেও প্লাস হয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাই, যেটাকে যদি কেউ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার লিখে তাও সমস্যা নেই। তো এখানে যে অপশানটা আছে, অপশান সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ট্রিক্সটা আমি বললাম। এই ধরনের যদি ম্যাট্রিক্স আসে, আমি হয়তো পরের পেজে আছে একটা কোশ্চেন, এই যে কোশ্চেন নাম্বার 1, এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে, তার এই ডায়াগোনালগুলো কি সব 2 আছে আর এই ডায়াগোনালগুলো সব 3 আছে, আদার সমস্ত এলিমেন্ট কিন্তু 0। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী বললাম একটু আগে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। এখানে হেয়ার এ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 3, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কথা হবে তার হোল স্কোয়ারটা 2 মাইনাস 3 তার স্কোয়ার, এই 2 স্কোয়ার সরি 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে 4 মাইনাস 9 তার স্কোয়ার, তাহলে -5 তার স্কোয়ার, মানে 25। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 2। তাহলে এখানে কিন্তু ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট একটু আলাদা আছে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ডায়াগোনাল বরাবর আছে। ঠিক আছে, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো আছে, এর সঙ্গে এর মিল আছে, এর সঙ্গে এর মিল আছে। ঠিক আছে, আর এই এলিমেন্টটা ডিফারেন্ট আছে, মানে এরকম টাইপের একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি আমার যে সমস্ত ইম্পর্টেন্ট সুপারস্টিক্স, যেটা আমি বলেছিলাম যে একটা ভিডিওতে আমি আমার যত সুপারস্টিক্স আছে সেটা আমি নিয়ে আসবো। তো আজকেই সেই সুপারস্টিক্সের ভিডিও। আজকের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এবং গ্রুপ, রিং, ফিল্ড, সমস্ত যা কিছু আছে, কমপ্লেক্স নাম্বার। এই একটা ভিডিওতে আমি সমস্ত সুপারস্টিক্সগুলো আলোচনা করব এবং বাকি যে রিমেন্ডিং মানে এক্সট্রা যে হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার সমস্ত যে সুপারস্টিক্স আছে তাদের মধ্যে যে ইম্পর্টেন্ট যেগুলো এবং এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য যেগুলো উপযুক্ত, এইটা এই সুপারস্টিকগুলো কিন্তু ক্লাস 9-10 এবং 11-12 বোথ তাদের জন্য। সেই জন্য এই সুপারস্টিকগুলো সিলেবাস যাদের যেমন আছে, 9-10-এর যেগুলো 9-10-এর মধ্যে পড়ছে সেগুলো 9-10-এর জন্য, আর যেগুলো 11-12-এ পড়ছে সেগুলো 11-12 সিলেবাসের মধ্যে, যেগুলো সেগুলো 11-12। ফার্স্টে আমি হ্যালো এভরিওয়ান। আজকের টপিক
ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা হবে এবং সুপার স্টিক্স, ঠিক আছে। আমার সুপার স্টিক্সের মধ্যে যেগুলো পড়ছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স আমি বেছে নিয়েছি এবং সেই ট্রিক্সগুলো আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। এবং এই ট্রিক্সগুলো ক্লাস 9-10 এসএলএসটির জন্য 9-10 এবং 11-12 বোথ তাদের জন্য এটা প্রযোজ্য। তা ফার্স্টে আমি যে কোশ্চেনটা নিয়েছি এটা 9-10 এবং 11-12 উভয়ের জন্য আসতে পারে ধরনের কোশ্চেন। তাহলে এখানে একটা স্পেশাল টাইপের ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে। কীভাবে আছে ডিটারমিনেন্টটা? এই যে ডায়াগোনাল বরাবর সব এলিমেন্টগুলো আছে, সেটা অন্য কোনো ভ্যালু থাকতে পারে, আমাদের রিয়েল নাম্বার 2, 3 যা কিছু থাকতে পারে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে এই ডায়াগোনাল বরাবর সব আছে এবং এই ডায়াগোনাল বরাবর সব আছে। তো এটাকে যদি আমরা একটু মার্কিং করে দেখে নিই তাহলে এরকম কেসটা দাঁড়াচ্ছে। এরকম কেস যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, ট্রিক্সটা আমি বলছি, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। কেউ যদি বি স্কোয়ারটা আগে লিখে স্কোয়ারটা পরে লিখে অসুবিধা কিছু নেই, কারণ আমাদের এটা পারফেক্ট স্কোয়ার আছে, নেগেটিভ হলেও প্লাস হয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাই, যেটাকে যদি কেউ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার লিখে তাও সমস্যা নেই। তো এখানে যে অপশানটা আছে অপশান সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ট্রিক্সটা আমি বললাম। এই ধরনের যদি ম্যাট্রিক্স আসে, আমি হয়তো পরের পেজে আছে একটা কোশ্চেন, এই যে কোশ্চেন নাম্বার 1, এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে, তার এই ডায়াগোনালগুলো কি সব 2 আছে আর এই ডায়াগোনালগুলো সব 3 আছে, আদার সমস্ত এলিমেন্ট কিন্তু 0। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী বললাম একটু আগে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। এখানে হেয়ার এ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 3, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কথা হবে তার হোল স্কোয়ারটা 2 মাইনাস 3 তার স্কোয়ার, 2 স্কোয়ার সরি 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে 4 মাইনাস 9 তার স্কোয়ার, তাহলে মাইনাস 5 তার স্কোয়ার, মানে 25। এর অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 2। তাহলে এখানে কিন্তু ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা আলাদা আছে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ডায়াগোনাল বরাবর আছে, ঠিক আছে, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো আছে, এর সঙ্গে এর মিল আছে, এর সঙ্গে এর মিল আছে, ঠিক আছে, আর এই এলিমেন্টটা ডিফারেন্ট আছে, মানে এরকম টাইপের একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। মানে এখানে সাপোজ আমি এটা কে ধরলাম, এটা এ, এটা বি, এটা বি, বাকি সব 0। এই ধরনের যদি ম্যাট্রিক্স হয়, ডিটারমিনেন্ট হয়, সেই ক্ষেত্রে ভ্যালুটা কী হবে? সেই ক্ষেত্রে ভ্যালুটা হবে এই ধরনের ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে তার কোশ্চেন নাম্বার 2 কী আছে, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে যে 1, 4, 1, 8, 4, 8। এই ধরনের ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা হবে, ঠিক আছে, এটা 3/3 অর্ডারে আছে, এখানে 4/4 অর্ডার বা এনের অর্ডারও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সারটা হবে ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট হবে। আচ্ছা, এখানে আমি এই ফর্মুলা অনুযায়ী যদি বলি, তাহলে এই ধরনের যদি ডিটারমিনেন্ট হয়, ট্রিক্সটা বলছি, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার n/2, ঠিক আছে, n/2। আর একটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার n/2। আচ্ছা, এই ক্ষেত্রে এনটা ইভেন, আচ্ছা এটা স্পেশাল টাইপের নয়, এটা তো আমি 3 অর্ডারে ধরেছি, আর এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে n+1/2, ঠিক আছে। তাহলে এনটা কখন, এখানে এনটা যখন অড, তাহলে এন অড হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আর ইভেন হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে ট্রিক্সের ফর্মুলা। বেশ, এবার কী করবো, আমাদের এখানে 3/3 অর্ডারে আছে, তাহলে এনটা কি অড, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, আর বি এর মান 8, তাহলে 8 স্কোয়ার পাওয়ারে 3+1, এই যে n+1/2, তার মানে 1 মাইনাস 64, আর উপরে 4/2 মানে 2, তাহলে -63 তার স্কোয়ার। এবার এটা হয়ে যাবে 63 তার স্কোয়ার, এটা অ্যান্সার। তাহলে এখানে এই যে ভ্যালুটা আছে মিডিলে, এই ভ্যালুটা কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এখানে একটা স্পেশাল টাইপের ডিটারমিনেন্ট দিয়েছে, কীরকম, যে এই ডায়াগোনালটা সব 1 আর বাকি সমস্ত এলিমেন্ট 0। তাহলে এই ধরনের যদি ডিটারমিনেন্ট থাকে তাহলে আমাদের কী অ্যান্সার হবে। এই ধরনের ডিটারমিনেন্টের ক্ষেত্রে অ্যান্সার বার করার ফর্মুলাটা হচ্ছে, সাপোজ এইটা যদি ডিটারমিনেন্ট অফ এ হয়, তাহলে ট্রিক্সটা হবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু -1 n/2 বক্স অফ n/2, ফ্র্যাকশন হলেও আমরা বক্সটাকে নেবো। আমি একটু ভালো করে লিখি, বক্স n/2। তাহলে এখানে 4/4 অর্ডারের ম্যাট্রিক্সটা, তার মানে এর ভ্যালু 4, তাহলে -1/4/2 তার বক্স, তাহলে -1 বক্স 2, বক্স 2 মানে 2ই হবে, তাহলে -1 স্কোয়ার = 1, তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, 1 হবে। তাহলে এই ধরনের যদি অর্ডারটা আরও বাড়িয়ে দেয়, অসুবিধা কিছু নেই, এখানে শুধু অর্ডারটা চেঞ্জ হবে আর এখানে এনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব একইভাবে হয়ে যাবে। এবার যদি এটা এনের ভ্যালু 6 হতো বা 5 হতো, আমি সাপোজ ধরছি, যেটা আর একটা বাড়িয়ে দিলাম, এটাকে 0 করলাম, এটাকে 1, আচ্ছা 0 করলে, এটাকে যদি 0 করি, অর্ডারটা আমি চেঞ্জ করছি, হ্যাঁ 0 এইখানটাতে 1 হবে। যাই হোক, আমি পরে যদি এনের ভ্যালু আমি যদি দেখি 5, মানে 5/5 অর্ডার এই ধরনের যদি ডিটারমিনেন্ট হয়, সেই ক্ষেত্রে অ্যান্সারটা কী আসবে, ডিটারমিনেন্ট অফ এ -1/5/2, তার মানে -1/2.5, তাহলে 2.5 এর বক্স কী হবে, 2 হবে, কারণ এর থেকে ছাড়িয়ে যাবে না, তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমাদের +1 আসবে বক্সের ফর্মুলা অনুযায়ী। নেক্সট, আচ্ছা, এখানে সমস্ত সুপার ট্রিক্সগুলো আলোচনা হবে এই ভিডিওতে। সেম, এটা একটু আগেই বললাম কোশ্চেনটা নেওয়াই ছিল, তাহলে এটা ইজিলি আমরা -1/5/2 করবো। আগে দেখিয়ে দিলাম, এটা বক্স হবে, তাহলে -1/2.5 এর বক্স, তাহলে -1/2, তার মানে 1 হচ্ছে। তাহলে এই ধরনের ডিটারমিনেন্টগুলো ভ্যালু আমরা দেখতে পেলাম 1 আসছে। যদি এটা পাওয়ারে, আগের কোশ্চেনটায় যদি 7 থাকতো, 7/2 হতো, এনের ভ্যালু যদি 7 হতো, তাহলে বক্স অফ 7/2 মানে 3.5, তাহলে -1/3/5, তাহলে -1/3 নিতে হতো, তাহলে এটা -1 আসতো, ঠিক আছে। নেক্সট, এখানে অ্যাড জয়েন্টের কিছু ফর্মুলা আছে, ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার 5 দিলাম, এটা 6, এটা 7, এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাড জয়েন্ট অফ এ, তার ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্ট অফ a⁻n-1, এবার এখানে অ্যাড জয়েন্ট করা যায় একবার, সেই জন্য n-1, তারপর অ্যাড জয়েন্ট কত, এবং অ্যাড জয়েন্ট থাকবে এবং ডিটারমিনেন্টও থাকবে, তাহলে আর কিছু আমার ডান দিকে রাখার দরকার নেই। নেক্সট, অ্যাড জয়েন্ট কভার আছে 2বার, তাহলে n-1টা 2বার হবে, n-1 × n-1, এখানে কভার আছে 1বার 2বার 3বার, তাহলে n-3টা 3বার হবে, মানে কিউ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটার পাওয়ারে কিন্তু n-1টা আছে। এই ধরনের এমসিকিউ কিন্তু হতে পারে 9, 10, 11, 12 বোথ। বেশ, এবার ট্রেসের একটা ফর্মুলা আছে, এখানে ট্রেস অফ এ ইন্টু এটা ম্যাট্রিক্স, এটা স্কেলার, এটা ম্যাট্রিক্স, তাহলে ট্রেস অফ a+b কি হয়, ট্রেস বি, তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, ট্রেস অফ এ প্লাস এই কনস্ট্যান্টটা বাইরে আসবে, ট্রেস অফ বি। এই ধরনের এমসিকিউ হতে পারে। কোশ্চেন নাম্বার এটা 8, তারপরে 9, নাম্বার অফ জিরো ডিভাইজার ইন জেড এম। আচ্ছা, জিরো ডিভাইজার আমরা জানি কীভাবে বার করতে হয়, ফর্মুলা দিয়ে। আমি এখানে ট্রিক্সটা নিয়ে এসেছি, সেই ট্রিক্স দিয়ে আমরা, এটা কোনো ফর্মুলা বা বইয়ের থিওরাম পড়ার দরকার নেই। নাম্বার অফ জিরো ডিভাইজার ইন এটা জেড এম, ঠিক আছে, এমটা পজিটিভ ইন্টিজার, তাহলে ফর্মুলাটা কি হবে, m-5m+1, ফাইয়ের ফর্মুলা আমরা জানি, ফাই ফাংশনের, তাহলে যদি আমরা এই জেড এম এর ভ্যালু 3 নিই, তাহলে জেড থ্রির ক্ষেত্রে আমাদের কতগুলো নাম্বার অফ জিরো ডিভাইজার থাকবে, তাহলে এখানে এম এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 বসালে কী আসবে, z3 = 3 - φ3+1, তাহলে 3 - φ3 মানে কত, এটা অড হচ্ছে প্রাইম, তাহলে 3 - 1 + 1, তাহলে 2 + 1 3, তার মানে 3 - 3 = 0। জেড থ্রির ক্ষেত্রে নাম্বার অফ জিরো ডিভাইজার কত হবে, এটা কিন্তু শুধু জিরো ডিভাইজার বলা হচ্ছে, নাম্বার অফ পজিটিভ জিরো ডিভাইজার কথা আমি এখানে বলি না, ঠিক আছে। সেই জন্য আমাদের ফর্মুলাটা এটা মনে রাখতে হবে,
সিমিলারলি পি জেড পি এর ক্ষেত্রে কী হবে, এম এর ভ্যালু পি, তাহলে এখানে এম এর জায়গায় পি বসিয়ে দেবো, আর পিটা তো প্রাইম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি একটা এখানে একটা ব্র্যাকেট হবে, তাহলে পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে পি মাইনাস পি প্রাইম হলে এই যে প্রাইমের জন্য কি জিরো হচ্ছে, জেড এইটের এম এর জায়গায় আমরা 8 বসাবো, তাহলে দেখা যাবে এটা 3 আসবে। জেড 6 এর জায়গায় 4 নম্বর এক্সাম্পল এটা 3 আসবে, এখানে ভ্যালুটা পুট করলেই হয়ে যাবে, ঠিক আছে। নাম্বার অফ জিরো ডিভাইজার কি, এইগুলোকে সবগুলো কী বলা হয়, জেড সমান জিরো বা এই পি মাইনাস 5p প্লাস 1 3, এগুলো কি নাম্বার অফ জিরো ডিভাইজার সলিউশন, এগুলোকে বলা হয় নাম্বার অফ জিরো ডিভাইজার সলিউশন। নেক্সট নাম্বার অফ পজিটিভ ডিভাইজার, ঠিক আছে। নাম্বার অফ পজিটিভ ডিভাইজার ফর্মুলার জন্য আমাদের টাউ এন টাউ টিএও টাউ, ঠিক আছে। টাউ এন এর ফর্মুলাটা আমাদের এই টাউ এন 5 ফাংশনের মধ্যে টাউ এন একটা ফাংশন, সেই ফাংশনটা কীভাবে ডিফাইন করা হয়, বলছি ইফ এন যদি আমরা এইভাবে লিখি P1 এর পাওয়ারে R1 P2 পাওয়ারে R2 ডট করে Pn এর পাওয়ারে Rn, এখানে P1 P2 Pn এগুলো সব কি প্রাইম, ঠিক আছে। এটা P1 P2 ডট করে Pn আর অল প্রাইম, আর R1 R2 এগুলো কি পজিটিভ ইন্টিজার। তাহলে টাউ এন সমান হবে এই যে পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ হতে যাবে, R1 প্লাস 1 R2 প্লাস 2 R2 প্লাস 1, ঠিক আছে, প্লাস ডট করে এই যে এটা Rn হবে, হ্যাঁ এই Rnটা এইভাবে লিখতে হবে Rn প্লাস 1 দিয়ে তাদের সব প্রোডাক্ট হয়ে যাবে, ঠিক আছে, এগুলো সব 1 হবে। আমি যদি একটা এক্সাম্পল নিই, নাম্বার অফ জিরো ডিভাইজার, আমি যদি Z7 নিই, ঠিক আছে, তাহলে এটাকে কীভাবে লিখবো, 7টাকে আমি কি লিখতে পারি 7 ইন্টু 1, তাহলে 7-এর 1 প্রাইম, তাহলে 7-এর পাওয়ারে 1 আছে, এখানে 1 আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, এই যে পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ হবে, তাহলে 1 প্লাস 1 এই পাওয়ারে 1, আবার এই পাওয়ারের 1-এর পাওয়ারে 1 আছে, তাহলে এটা 1 প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 তাহলে 4, তো নাম্বার অফ পজিটিভ ডিভাইজার ইন Z7-এ কত আছে 4টি। সিমিলারলি আমরা Z8-এর জন্য বার করতে পারবো, তাহলে 8টাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 1, ঠিক আছে, 8টাকে এইভাবে লিখতে পারবো, তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে, পাওয়ারের সঙ্গে এক যোগ হবে 3 প্লাস 1, আর এর পাওয়ারে কিছু নেবে 1 প্লাস 1, 4 ইন্টু 2 তোমার 8। এই ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে নাম্বার অফ পজিটিভ ডিভাইজার বার করার জন্য, খুব ইম্পর্টেন্ট ট্রিক্স, এগুলো কিন্তু কোশ্চেন হয়। আচ্ছা এখানে অ্যাডজয়েন্টের আবার 8 টাইমস আছে, তাহলে মড অফ a টু দি পাওয়ার n মাইনাস 1 8 টাইমস হবে, এখানে কমন আছে একবার দুবার, তাহলে মড অফ, কিন্তু এখানে মডটা দেওয়া নেই, শুধু অ্যাডজয়েন্ট আছে, শুধু অ্যাডজয়েন্ট থাকলে আমাদের ডান দিকে একটা ম্যাট্রিক্স এ আনতে হবে, ঠিক আছে, এটাই ডিফারেন্স, মড লাগিয়ে দিলে আবার এটা থাকবে না। নেক্সট নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম, নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম কীভাবে বার করতে হয় আমরা থিওরিটিক্যাল দেখেছি গ্রুপ পড়ার সময়, তাহলে এখানে আমরা থিওরামে যাবো না, এই ফর্মুলা কটা মনে রাখবো। যদি বলছি ফাংশনটা ZM থেকে ZN-এ যায়, তাহলে নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম ইজ কত হবে GCD অফ MM। আমি যদি একটা এক্সাম্পল নিই সাজ দ্যাট Z3 থেকে Z2-তে গেল, তাহলে কতগুলো হোমোমরফিজম পাবো, তাহলে আমরা GCD বার করবো কত 3 আর 2 এর, তাহলে 1 হবে, তাহলে ওটা একটাই মাত্র গ্রুপ হোমোমরফিজম হবে ZM থেকে ZN-এ। এগুলো আমরা চেঞ্জ করে নিয়ে করতে পারি, কারণ এখানে এম আর এনটা প্রাইম না হলেও যে কোনো পজিটিভ ইন্টিজার হলেও হবে। নেক্সট এবার জেড থেকে জেড এম মানে আবার GCD 1 ইন্টু এম নেওয়া হবে, তাহলে কী আসবে, আর যে ক্ষেত্রে GCD নেওয়া যাবে না, এই ক্ষেত্রে স্পেশাল টাইপের এটা, এখানে 1টাকে এইভাবে ভাবতে পারবো না, তাহলে এটা এমই হবে। তারপরে ZM ক্রস N থেকে ZK, এই ক্ষেত্রে কী হবে, নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম GCD অফ, এই যে এম এর সঙ্গে একবার কে নেবো আর এন এর সঙ্গে একবার কে নেবো, এই দুটো আলাদা আলাদা GCD বার করবো গসাগু দিয়ে, যেটা গসাগু হবে সেটাকে মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এগুলো আমরা যদি ভ্যালুগুলো পুট করি, যে কোনো এম এর ভ্যালু 3, এটা 2, আর এটা হয়তো 5 পুট করলাম, তাহলে আমরা এইভাবে নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম পেয়ে যাবো। তারপরে ZM থেকে ZN-এ, আর এটা জেডকে ক্রস ZM ক্রস ZN থেকে ZK ক্রস ZL, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, এখানে হবে একবার 1 ফ্যাক্টোরিয়াল হবে কখন, যখন এমটা অড হয়ে যাবে, এই জায়গায় আমি সাপোজ এখানে Z3 নিলাম, এখানে Z4 নিলাম, ঠিক আছে, এর উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে, শুধু 1 ফ্যাক্টোরিয়াল হবে আর 2 ফ্যাক্টোরিয়াল হবে। 2 ফ্যাক্টোরিয়াল কখন হবে, যখন এমটা ইভেন। নেক্সট এবার এসেন সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার n, এই ডিগ্রি n, এটাকে ডিগ্রি বলা হয়, ঠিক আছে, অর্ডারটা কী হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, অর্ডার সিমেট্রিক গ্রুপের অর্ডার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, আর ডিগ্রি বললে n হবে, এটা মনে রাখতে হবে, গুলি ফেললে হবে না। তাহলে এসএন থেকে জেডেমে গেলে আমাদের n গ্রেটার ইকুয়াল টু 3-র জন্য কিন্তু n নট ইকুয়াল টু 4 হতে হবে, তাহলে আমরা সেই একই নিয়মে এটাই হবে, এইটা আগে যে ফর্মুলাটা লিখলাম এই কন্ডিশনটা হতে হবে, 4 হলে হবে না, n এর ভ্যালুটা 4 রাখা যাবে না, এখানে S4 থেকে Z এরকম 4 হয়ে গেলে হবে না, কারণ n গ্রেটার ইকুয়াল টু 3 বলা আছে, তাহলে আমরা এই কন্ডিশনটা যদি হোল্ড করে এইটা, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। নেক্সট
এখানে জেড এম থেকে জেডে, আগেরটা কী ছিল একটা জেড ওয়ান থেকে, মানে ওয়ান তো না, এটা জেড থেকে জেড এম হলে এম হবে, কিন্তু আবার যে সামনে থাকছে সেটা হচ্ছে না, পরেরটা হচ্ছে, পরের যেটা আছে সেটা আসছে। ঠিক একইভাবে এখানে কি আছে, এম আছে, এখানে কিন্তু ওয়ান আছে, তাহলে ওয়ানটা অ্যান্সার হচ্ছে। এই রাইট হ্যান্ড সাইডেরটা মানে ডোমেন সেট, কোডোমেন সেটটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার অফ রিলেশন হুইচ আর নট ফাংশন, কতগুলো, এটা এটা আবার সেট রিলেশনের কোশ্চেন। এই কোশ্চেনটা ইন জেনারেল সব সব জায়গায় নাই, সেই জন্য আমি এটা তুলে দিলাম। নাম্বার অফ রিলেশন হুইচ আর নট ফাংশন, সব রিলেশন কিন্তু ফাংশন হয় না, ঠিক আছে, সব রিলেশন নট এ ফাংশন, ঠিক আছে, কিন্তু ফাংশন হলে সে রিলেশন হবেই, এটা মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট জায়গা। রিলেশন হলেই যে ফাংশন হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু ফাংশন হলে সে রিলেশন হবেই। বেশ, তারপরে কোশ্চেনটা কি আছে, তাহলে ফর্মুলাটা কি টু টু দি পাওয়ার এম এন মাইনাস এন টু দি পাওয়ার এম, মানে এখানে দুটো সেট থাকবে, এ একটা সেট সাপোজ এখানে এন গ্রেটার দ্যান এম ধরা হচ্ছে, হ্যাঁ, আর বি সেটে আছে এম এলিমেন্ট, তাহলে এইভাবে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট রিলেশন অন এ ইকুয়াল টু পি এন হবে, ঠিক আছে, পি এনের যেটা ফর্মুলা আছে, পি ওয়ান মানে ওয়ান, পি টু মানে টু, পি থ্রি মানে ফাইভ, পি ফোর মানে হচ্ছে 15। নেক্সট, যে নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন ইকুয়াল টু এন পি এন, মানে এটা পারমুটেশন, মানে এটাকে কি লেখা হয়, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন। কতগুলো ওয়ান ওয়ান ফাংশন আমরা পাবো, যেখানে এমটা লেস দ্যান এন, এনটা বড়। তারপর একটা বলছি কি নাম্বার অফ ওয়ান ওয়ান অন টু ফাংশন, মানে বাইজেক্টিভ, মানে একটা সেট থেকে আরেকটা সেটে কতগুলো বাইজেক্টিভ ফাংশন পাবো, এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক। এবার আছে কমপ্লেক্স একটা কোশ্চেন আছে ট্রিক্সে, বলতে মিনিমাম ভ্যালু অফ দিস, এরকম যদি দিয়ে দেয় জেড মাইনাস কে ওয়ান প্লাস জেড মাইনাস কে টু, আমি কমপ্লেক্সের কোশ্চেন পড়ানো হয়েছে আমার, রিয়েল লাইনে ড্র করতাম না কে ওয়ান কে টুকে, দিয়ে এদের ডিফারেন্সটা বার করে দিতাম, তাহলে এদের ডিফারেন্সটাই হয়ে যাবে মিনিমাম ভ্যালু। এই কে টু মাইনাস কে ওয়ান, ফর অল কে ওয়ান কে টু রিয়েল নাম্বার। এবার এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, জেড মাইনাস জেড থ্রি জেড মাইনাস জেড, তাহলে এখানে কে টু এটা কে ওয়ান, তাহলে ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান। নেক্সট, যে মিনিমাম ভ্যালু এবার তিনটে দেওয়া আছে, তিনটের ক্ষেত্রে কী হবে, লাস্ট এরটা ফার্স্ট এরটা এগুলো বলা আছে, তাহলে কে থ্রি মাইনাস কে ওয়ান, এখানে একটা এক্সাম্পল নিতে পারি, জেড মাইনাস হয়তো টু বা প্লাস টু নিলাম, জেড মাইনাস থ্রি নিলাম, আর জেড মাইনাস ফোর নিলাম। তার মানে এটা যদি কম্পেয়ার করি, এখানে কে ওয়ানের মান কত, মাইনাস টু, তবে তো এটা আসবে মাইনাস আছে যেহেতু, তাহলে কে থ্রি হচ্ছে ফোর আর কে ওয়ান হচ্ছে মাইনাস টু, তাহলে এটা ফার্স্টের সঙ্গে লাস্টের সঙ্গে থ্রির সঙ্গে ওয়ান বিয়োগ হবে, তাহলে ফোর মাইনাস অফ মাইনাস টু, তাহলে ফোর প্লাস টু ইকুয়াল টু সিক্স, সিক্স অ্যান্সার। এটা মিনিমাম ভ্যালুটা কত হবে, সিক্স। নেক্সট, বলছে ইফ এই যে সিমেট্রিক দেন বিটি এ বি সিমেট্রিক হবে, আবার যদি বলছে এই কিউ সিমেট্রিক হলে বিটি এ বি কী হবে, কিউ সিমেট্রিক হবে। নেক্সট, এটা হচ্ছে গ্রুপ প্রাইম অর্ডার, এটা পসিবল অর্ডার অফ দ্য এলিমেন্ট, মানে একটা গ্রুপে এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, গ্রুপের এক্সাম্পলগুলো দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে এই গ্রুপ অনুযায়ী অর্ডার কেমন হতে পারে। দেখো যদি একটা এলিমেন্ট থাকে জিরো, তাহলে সেই গ্রুপের অর্ডার কি, একটা এলিমেন্ট থাকলে সাপোজ জিরো হতে পারে যে কোনো, তাহলে সিঙ্গেলটন জিরো হলে কী হয়ে যাবে, একটা অর্ডার করতে ওয়ান হবে, কিন্তু আর প্লাস যদি ইনফাইনাইট তো হতে পারে, তো সেই ক্ষেত্রে ইনফাইনাইট অর্ডার হয়ে যাবে, অর্ডার ইনফাইনাইট হয় কিন্তু জিরো অর্ডার হয় না। তারপরে কিউ প্লাসের ক্ষেত্রে ওয়ান হতে পারে, আর কি ইনফিনিট, কারণ কিউটাও তো ইনফাইনাইট একটা সেট। তারপরে জেডটাও ইনফাইনাইট হবে, আর একটার জন্য ওয়ান হবে। এবার জেড স্টার মানে কি, আমরা নেগেটিভগুলো বাদ দিয়ে দেবো, তাই নেগেটিভগুলো বাদ দিলে আমাদের এখানে দু রকমের পসিবল অর্ডার হবে, এক হতে পারে অথবা দুই হতে পারে। ঠিক একইভাবে কিউ স্টার মানে কিউ থেকে নেগেটিভগুলো বাদ এবং জিরোটাও বাদ, এখানেও তাই জিরোটা বাদ আছে এখানে, তাহলে এই ক্ষেত্রে অর্ডার কত হবে, বা আর স্টার ডটের ক্ষেত্রেও একই রুলস, সবসময় ওয়ান টু থ্রি তিন রকমের অর্ডার হবে। যে নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম মানে জিসিডি অফ এম, একটু আগে বললাম নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম জিসিডি অফ এম, সেগুলো একটু এখানে বলা হয়েছে, একটা এক্সাম্পল এক্সট্রা আছে, জেড এম থেকে জেড এন একই রুলস, জিসিডির গুণফল, আর কিউ থেকে কিউ, রেশনাল থেকে রেশনাল নাম্বার অফ রিং হোমোমরফিজম, এখানে আবার রিং দিয়ে বলা হচ্ছে, এটা রিং ফর্ম করবে সেই জন্য রিং দিয়ে বলা হচ্ছে, এটা টু হবে, হ্যাঁ। আর কিউ এর পাওয়ারে এন, কিউ এর পাওয়ারে এম হলে নাম্বার অফ রিং হোমোমরফিজম এন প্লাস এম পাওয়ারে এম, এই যে এনটাকে অ্যাড করবো এক, দিয়ে পাওয়ারে এম লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর জেড থেকে যেটা নাম্বার অফ রিং হোমোমরফিজম কত হবে, টু হবে, রিং হোমোমরফিজম জেড থেকে যেটা কিউ থেকে কিউ সেম আসছে, দুই আসছে। নেক্সট, নাম্বার অফ সাবফিল্ড কীভাবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে, এটা ইফটা লেখার দরকার নেই, মানে একটা ফিল্ড আছে তার অর্ডার বলছে পি টু দি পাওয়ার এন আকারে যদি লিখতে পারি, মানে পি এ যে প্রাইম, পিটা হচ্ছে প্রাইম, মানে সাপোজ থ্রির পাওয়ারে আমি লিখলাম ফোর, তাহলে নাম্বার অফ সাবফিল্ড কত হবে, টাও এন, তাহলে এনের ভ্যালু কত এখানে, এই যে ফোর, তাহলে আমাকে এই ক্ষেত্রে এক্সাম্পলটা যদি এটা নিই, ফিল্ডের এটা মানে কার্ডিনালিটি বোঝাচ্ছে, মানে ফিল্ডের অর্ডারটা, থ্রি পাওয়ারে ফোর, তার মানে এখানে এন ইকুয়াল টু ফোর, তাহলে টাও ফোর আমরা সেইভাবে ভাঙবো, টু ইন্টু টু পাওয়ারে ওয়ান ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বেসিক্যালি টু ইন্টু টু সমান ফোর, তাহলে এটা এই ক্ষেত্রে ফোর হবে আনসার। আর নাম্বার অফ প্রপার সাবফিল্ড বললে একটা বাদ যাবে, তাহলে এখানে আটটা যদি হয়ে থাকে কোনো এইটার ক্ষেত্রে ফিল্ডটাকে টু এর পাওয়ারে 100 নেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে টু এর পাওয়ার আছে, এই টু এর পাওয়ার এটাকে আমরা টুও লিখতে পারতাম, টু লিখলেও হয়ে যেত। তারপরে এবার 100, এনের ভ্যালু 100 হলে
টাও এন কত হবে? তাহলে এন টাও এন আমাদের বার করতে হবে। তাহলে এটা একশো কীভাবে লিখতে পারি? 2^5 ইন্টু দুটোই 2 লিখে দেবো। 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, তাহলে 4 5 100, তাহলে 2 + 1 আবার 2 + 1, তার মানে 3 ইন্টু 3 সমান 9, এই যে 9 হয়ে গেছে। আর প্রপার বললে কি 9 - 1, তার মানে 8 হতো প্রপারের ক্ষেত্রে। তাহলে এই ট্রিক্সটা আমি বললাম। নেক্সট, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রেসার টাইপের আমাদের কোশ্চেন আছে, সব মড দেওয়া আছে। এখানে একটা ভ্যালু আছে কে, এখানে মড, এখানে মড, এখানে কে, আর অল কে বিলংস টু আর। বলছে সরি, এটা কে হবে, কে যদি 0 হয়ে যায় তাহলে এক্স্যাক্টলি 1 সলিউশন আমরা পাবো, সেটা y = 0। এইটা ভ্যালু 0 হয়ে গেলে 1 সলিউশন পাবো এক্স্যাক্টলি। আর যদি গ্রেটার দ্যান 0 হয় নো সলিউশন, ঠিক আছে। এটা যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে নো সলিউশন, আর লেস দ্যান 0 হলে 2 সলিউশন, দুটো সলিউশন পাবো। এটা আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম, এমসিকিউ তে থাকতে পারে এরকম কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছি একটা ডিটারমিনেন্ট e⁻a যদি আকারে থাকে তাহলে তার সেই ভ্যালুটা কী হবে, e⁻ট্রেস অফ a হবে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, এটা একটু ট্রিক্সের কোশ্চেন, এগুলো ফর্মুলা ইন জেনারেল বইয়ে সব বইয়ে থাকে না। এই একটা ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ e⁻a = ট্রেস হবে। তাহলে ট্রেস অফ মানে কি, সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টগুলো হয় আমরা জানি, তাহলে 2 2 4, তাহলে e⁻4, এটা হচ্ছে আনসার। নেক্সট, সেখানে পেজটা ঘুরে চলে গেল। যাই হোক, এখানে কোশ্চেন একটা লেখা ছিল, সেইভাবে নেওয়া হয়েছে। সাইক্লিক গ্রুপ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইক্লিক গ্রুপ মানে কোশ্চেন হওয়ার সম্ভাবনা 99%। হচ্ছে অর্ডার অফ এ গ্রুপ, তার নেচার আর এক্সাম্পল। মানে কোনো একটা গ্রুপের অর্ডারকে যদি আমরা প্রাইম আকারে লিখতে পারি, সাপোজ কোনো একটা গ্রুপের অর্ডার হচ্ছে, আমি বললাম 3, তাহলে 3টা প্রাইম, তাহলে প্রাইম যদি হয় তাহলে সেই গ্রুপ সবসময় কী হবে, অলওয়েজ সাইক্লিক, ঠিক আছে। এভরি গ্রুপ অফ অর্ডার প্রাইম ইজ সাইক্লিক, এটা থিওরাম আছে, এভরি গ্রুপ অফ অর্ডার প্রাইম ইজ সাইক্লিক। নেক্সট, তাহলে অর্ডার অফ জি যদি পি হয় তাহলে সাইক্লিক গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে সাইক্লিক গ্রুপ কারা হবে, যেগুলো প্রাইম হবে, তাহলে Z2, Z3, Z5, Z7, Z, তারপরে প্রাইম কী আছে 11, Z13, এরা সব কি প্রাইম, সেই জন্য এরা সবাই সাইক্লিক। এবার যদি অর্ডারটাকে যদি পি স্কোয়ার আকারে লেখা যায়, পি মানে হয়তো সাপোজ পিটা তো প্রাইম, এখানে পি হচ্ছে প্রাইম, ঠিক আছে। তাহলে প্রাইমকে আমরা স্কোয়ার আকারে মানে 3 স্কোয়ার লিখতে পারি, 3টা প্রাইম, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, এই এবিলিয়ান গ্রুপ হবে। হ্যাঁ, এভরি গ্রুপ অফ অর্ডার যদি পারফেক্ট স্কোয়ার আকারে লেখা হয়, পি এর মানে প্রাইমের স্কোয়ার আকারে যদি লেখা যায়, সেই গ্রুপটা সবসময় কী হবে, এবিলিয়ান হবে। আর এবিলিয়ান হলে আমরা জানি ইন জেনারেল সবসময় কি সাইক্লিক হয় না। তারপর এখানে একটা আছে, আসলে বোঝা যাচ্ছে না, এবার পি কিউ আকারে, যদি পি কিউ আকারে লেখা যায় কোনো গ্রুপের অর্ডারকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সাপোজ আমি ধরলাম 8 ক্ষেত্রে 2^কিউ লেখা যায়, তাহলে পিটা হচ্ছে প্রাইম, 2টা প্রাইম, তার মানে এটাও নন এবিলিয়ান গ্রুপ। নন এবিলিয়ান গ্রুপ কারা, এই D4, Q4, এগুলো নন এবিলিয়ান গ্রুপ, কারণ এদেরকে 2 এর পাওয়ার আকারে লেখা যায়, সেই জন্য এরা নন এবিলিয়ান গ্রুপ। এটা কিন্তু ফর্মুলা বেস কোশ্চেন মনে রাখতে পারলে সুবিধা, থিওরাম দিয়ে এগুলো অনেক অসুবিধা আছে। যেমন এখানে এবিলিয়ান গ্রুপের একটা এক্সাম্পল ক্লিয়ারেন্স 4 গ্রুপ, তাই ক্লিয়ারেন্স 4 গ্রুপ Z × Z মানে 2 × 2, মানে যদি এটা কী হয় আইসোমরফিক হয়ে যায়, তাহলে ক্লিয়ারেন্স 4 গ্রুপ আর Z2 × Z2টা সেম, তাহলে নট সাইক্লিক, এটা দুজনে সাইক্লিক নয়। আর D4টা বললাম, Q4 বললাম। ফের সাইক্লিক গ্রুপের প্রপার্টি হচ্ছে অর্ডার অফ জি যদি P × Q আকারে লেখা যায়, সাপোজ অর্ডার অফ, এই যেখানে দেওয়া আছে এক্সাম্পল, অর্ডার অফ জি সমান 15, তাহলে 3 × 5, এই যে P × Q, P আর Q কি প্রাইম, P Q কি প্রাইম, তো দুটো প্রাইমের প্রোডাক্ট আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, এই অর্ডার একটা এক্সাম্পল দেওয়া হলো, তাহলে এগুলো কি সাইক্লিক হয় অলওয়েজ, যদি আমরা দুটোর প্রোডাক্ট আকারে লিখতে পারি অলওয়েজ সাইক্লিক, তাহলে এটা সাইক্লিক গ্রুপ। আর পিটা লেস দেন কী হবে, আর পিটা আগে Q - 1 পিকে ডিভাইড করবে না। নেক্সট এক্সাম্পলগুলো দেওয়া আছে, যে অর্ডার অফ জি P × Q, এখানে আগেরটাতে কী বলেছিল, পিটা ডিভাইড হচ্ছে কি দেখুন, পি ডিভাইড করে না, আর পিটা লেস দেন কিউ, তাহলে এই ফর্মুলা হচ্ছে সাইক্লিক, তাহলে এই ক্ষেত্রে কী হবে, সাইক্লিক। নেক্সট, তারপর অর্ডার অফ জি সমান একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, দুটোর প্রোডাক্ট 6কে 2 × 3 লেখা যায়, তাহলে এটা এই যে 2টা 3 - 1কে ডিভাইড করে যাচ্ছে, যদি ডিভাইড করে যায় তাহলে Z6 S3 এগুলো কী সব অর্ডার 6 এর এলিমেন্ট, মানে অর্ডার 6 এর গ্রুপ, 3 মানে 3 ফ্যাক্টরিয়াল হয় অর্ডার, তারপরে 6, ঠিক আছে। নেক্সট, অর্ডার অফ যদি পি স্কোয়ার কিউ আকারে লেখা যায়, তাহলে কী হবে, পি লেস দেন কিউ, এটা নট ডিভাইড, আর কিউটাও নট ডিভাইড, কিউ পিকে ডিভাইড করতে পারে না, আর এই পিও কিউকে পারে না, আর পি স্কোয়ারটা কী হচ্ছে, কিউটা ডাজ নট ডিভাইড, P² -1, তাহলে এটাও একটা এবিলিয়ান গ্রুপ অলওয়েজ, যদি আমরা এইভাবে লিখতে পারি। ট্রিক্সটা কি, নাম্বার অফ সাব গ্রুপ। এবার আসছি আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
নাম্বার অফ সাবগ্রুপ বার করার ফর্মুলা আছে টাউ এন। টাউ এন আমরা কী কী জায়গায় দেখলাম, হোমোমরফিজমে দেখলাম, আরও দু একটা জায়গায় দেখলাম। তাহলে এখানে আমরা নাম্বার অফ সাবগ্রুপ আমাদের একটা জেডেন থেকে, জেডেনের সাবগ্রুপ আমাদের বার করে দিতে পারে, যে জেডেন হয়তো দিল Z7, তাহলে Z7-এর সাবগ্রুপের সংখ্যা কত, তাহলে আমরা টাউ 7 বার করবো। তাহলে টাউ 7 মানে 7-এর পাওয়ার 1 × 1 পাওয়ার 1, তাহলে 1 + 1 পাওয়ারগুলো একযোগ হবে, দিয়ে মাল্টিপ্লাই হবে, 2 × 2 = 4। বোঝা গেল ট্রিক্সটা? নেক্সট, নাম্বার অফ আইডিয়ালস। আইডিয়ালসটা একবারে প্রপারলি 11-12 সিলেবাস, ফর্মুলা সেই একইভাবে টাউ এন। নাম্বার অফ আইডিয়ালস Z15, টাউ কত 15, তাহলে 3 স্কোয়ার × 2 স্কোয়ার, 9 × 4, 4 × 9 = 36, 3 9 27 আসবে এটা। তারপরে নাম্বার অফ আইডিয়াল Z81 থেকে Z81 Z35, 4 আর 4 × 1। তাহলে মোটামুটি আমি আমার যে ইম্পর্টেন্ট ট্রিক্স যেগুলো ছিল, এবং এরপরে এখনও অনেক ট্রিক্স আছে, এবং সেই ট্রিক্সগুলো আমি পরপর আলোচনা করব, ঠিক আছে? আর এই ট্রিক্সগুলো আমি আজকে আলোচনা করলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, বহু ট্রিক্স আমি আলোচনা করলাম।